কোথা থেকে? গত ক্লাসটাতে আমরা মোটামুটি কি শুরু করেছিলাম, যেটা হচ্ছে যে ড্রাগসের আমরা কোথা থেকে কত দূর পর্যন্ত হয়েছিল আমাদের। দেখো, এই যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, নেক্সট হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, এইগুলো আমাদের কমপ্লিট ছিল, তাই তো? ফার্মাকোকাইনেটিক, ফার্মাকোডাইনামিক, এগুলো মোটামুটি কমপ্লিট। আজকে যেটা মেন ফোকাস সেটা হচ্ছে যে এই ফার্মাকোকাইনেটিক আর ফার্মাকোডাইনামিকের পরে আমাদের কিছু টার্ম জানতে হয় ফার্মাকোলজিতে। যেমন প্রথমেই যেটা আসে যে হোয়াট ইজ ফার্মাকোথেরাপিউটিক্স। কি এই ফার্মাকোথেরাপিউটিক্স মানে? ফার্মাকোথেরাপিউটিক্স মানে হচ্ছে, দেখো, থেরাপি মানে হচ্ছে কি? থেরাপি মানে ট্রিটমেন্ট। থেরাপি মানে আমরা মোটামুটি কি জানি যে থেরাপি মানে হচ্ছে ট্রিটমেন্ট। ওকে, থেরাপি মানে ট্রিটমেন্ট। তাহলে এখানে ফার্মাকো প্লাস থেরাপি, এই যে আমাদের একটা সাবজেক্ট আছে না ফার্মাকোথেরাপিউটিক্স, তো ফার্মাকোথেরাপিউটিক্সে কি পড়ি আমরা? কোনো ডিজিজকে তার ট্রিটমেন্টের প্রসেস কি, দ্যাট ইজ দ্য ফার্মাকোথেরাপিউটিক্স। মানে আর্ট অ্যান্ড সায়েন্স অফ ট্রিটমেন্ট অফ এনি ডিজিজ। এখানে ডিজিজ লেখা রয়েছে, এখানে একটা পয়েন্ট অ্যাড করো যেটা হচ্ছে এনি ডিজিজ। তার মানে আর্ট অ্যান্ড সায়েন্স অফ ট্রিটমেন্ট অফ এনি ডিজিজ, যে কোনো ডিজিজ হয়েছে সেই ডিজিজটাকে ট্রিটমেন্ট করব কি করে বডিতে, তার যে আর্ট বা তার যে পেছনে সায়েন্টিফিক্যাল রিজন রয়েছে। প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্টের পেছনে সায়েন্টিফিক্যাল ট্রিটমেন্ট থাকে। যদি ফিভার হয় তার ট্রিটমেন্ট আমাদের প্রসিডিওর আলাদা থাকে। যদি আমাদের ম্যালেরিয়া হয়ে থাকে তার ট্রিটমেন্ট আলাদা থাকে। যদি আমাদের সাপোজ ধরো বডিতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার ট্রিটমেন্ট আলাদা থাকে। যদি ভাইরাল ইনফেকশন হয় তার ট্রিটমেন্ট আলাদা থাকে, বা যদি আমাদের কেটে ছড়ে গিয়ে সেটা আমাদের ইনফেকশন হয়ে যায় তার পেছনে ট্রিটমেন্টের প্রসিডিওর আলাদা থাকে। তো প্রত্যেকটা ডিজিজকে ট্রিটমেন্ট করতে গেলে আমরা কিন্তু নিজের মতো করে করতে পারি না, আমাদের কি করতে হয়? একটা সায়েন্টিফিক্যাল রিজন ফলো করতে হয়, তার পেছনে সায়েন্স ফলো করতে হয়, এবং তার পেছনে সেই সায়েন্স লেগে থাকার জন্য আমরা সেই সায়েন্সটাকে ফলো করে থাকি। তো একটা ডিজিজকে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার যে প্রসেসটা সেটাকে আমরা বলি ফার্মাকোথেরাপিউটিক্স। এইবার ঘটনা কি হচ্ছে দেখো, এই ফার্মাকো মিনস হচ্ছে কি? ড্রাগস। ওকে, আর থেরাপিউটিক মানে হচ্ছে কি? ট্রিটমেন্ট। তার মানে একটা ডিজিজকে যখন আমরা কোনো ড্রাগস দিয়ে যখন তার ট্রিটমেন্ট প্রসেস জানি, আর্ট অ্যান্ড সায়েন্স যেটা জানি ডিজিজকে ট্রিটমেন্ট করার জন্য, সেটা হয়ে যায় ফার্মাকোথেরাপিউটিক্স। মনে থাকবে, ফার্মাকোথেরাপিউটিক্স দ্যাট ইজ দ্য, আমরা এখানে সিম্পল এটা বলতে পারতাম যে ট্রিটমেন্ট অফ এনি ডিজিজ ইন নোন অ্যাজ ফার্মাকোথেরাপিউটিক্স, কিন্তু ইটস এ ইনকমপ্লিট ডেফিনেশন। কেন ইনকমপ্লিট ডেফিনেশন? এই কারণে, কারণ একটা ডিজিজকে ট্রিটমেন্ট করতে গেলে আমাকে সায়েন্স জানতে হয়, আর্ট জানতে হয়, তবেই আমরা ডেফিনেশনে তার জন্যই বলে থাকি যে ফার্মাকোথেরাপিউটিক্স মিনস ইটস এ আর্ট অ্যান্ড সায়েন্স অফ এনি ডিজিজ, মানে আর্ট অ্যান্ড সায়েন্স অফ ট্রিটমেন্ট অফ এনি ডিজিজ। ওকে, নেক্সট পয়েন্টে আসো, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, দেখো, ক্লিনিক্যাল ফার্মাকোলজি ওয়ার্ডটার মধ্যেই তোমার লুকিয়ে আছে। কি ক্লিনিক্যাল ফার্মাকোলজি মানে? ক্লিনিক্যাল কথার মানে হচ্ছে হিউম্যান। অলওয়েজ মনে রাখবে যে ক্লিনিক্যাল কথার মানে হচ্ছে কি? হিউম্যান। যেমন আমরা যদি কোথাও ধরো কোনো জায়গায় যদি ডক্টর চেম্বারে যাই, তো সেখানে কি লেখা থাকে বলো তো? ক্লিনিক কথাটা লেখা থাকে, নিশ্চয়ই সবাই দেখেছো। কি লেখা থাকে? ক্লিনিক কথাটা লেখা থাকে। কেন ক্লিনিক কথাটা লেখা থাকে? কারণ ওখানে হিউম্যানের ট্রিটমেন্ট হয়ে থাকে, তার জন্য আমাদের ক্লিনিক। ক্লিনিক মানেই হচ্ছে হিউম্যান। সো ফার্মাকোলজি মানে কি? ফার্মাকোলজি মানে যেখানে আমরা ড্রাগসের স্টাডি করে থাকি। তাহলে ফার্মাকোলজির যে ব্রাঞ্চে হিউম্যানের ড্রাগসের স্টাডি করা হয় সেই ব্রাঞ্চটাকে আমরা বলি ক্লিনিক্যাল ফার্মাকোলজি। দেখো, ফার্মাকোলজি মানে নটস অনলি দ্য, মানে আমরা যদি অনলি ফার্মাকোলজিটাকে দেখি তাহলে ডেফিনেশন কি ছিল? স্টাডি অফ দ্য ড্রাগস অ্যান্ড দেয়ার অ্যাকশন। তো এই যে স্টাডি অফ দ্য ড্রাগস বললাম, এই ড্রাগসটা তো আমার নট অনলি ফর হিউম্যানের জন্য বলছি, এটা অ্যানিমেলসের জন্য হতে পারে। তাহলে স্টাডি অফ দ্য ড্রাগস অ্যান্ড দেয়ার অ্যাকশন, দ্যাট ইজ দ্য ফার্মাকোলজি, এটা আমরা জানি। কিন্তু যদি আমরা এই ফার্মাকোলজিকে একটু ক্লিনিক্যাল ফার্মাকোলজি বেসিসে ডেফিনেশন খুঁজতে যাই, তখন সেটা হবে কি? দ্যাট ইজ দ্য হিউম্যানের উপরে যে ড্রাগসের আমরা স্টাডি করে থাকি সেটাকে বলা হয় ক্লিনিক্যাল ফার্মাকোলজি, তাই তো?
আর নর্মাল ফার্মাকোলজি মানে কি, আমরা শুধুমাত্র বলবো না যে হিউম্যানে স্টাডি করে থাকি। নর্মাল ফার্মাকোলজি মানে এনি সাবস্টেন্স, এনি কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট ইজ নোন অ্যাজ এ ড্রাগস, আমরা তার যখন স্টাডি করে থাকি সেটাকে আমরা বলি কি, ফার্মাকোলজি। এখন সেই ড্রাগসটা, সেই কেমিক্যাল সাবস্টেন্সটা হতে পারে কোনো অ্যানিমেলসের, হতে পারে সেটা ভেটেরিনারি ড্রাগস, হতে পারে সেটা হিউম্যান ড্রাগস। তো ফার্মাকোলজিতে নট অনলি ফর হিউম্যান আমরা বলবো, ডাইরেক্টলি ফার্মাকোলজি ডেফিনেশন ইটস এ স্টাডি অফ দ্য ড্রাগস। কিন্তু যদি আমরা বলি ক্লিনিক্যাল ফার্মাকোলজি, তখন সেটা আসে আমাদের হিউম্যানের উপরে যে ড্রাগসের। এই যে নাম হয়তো বা শুনেছো ক্লিনিক্যাল ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়ালে কি করা হয়? ক্লিনিক্যাল ট্রায়ালে সিম্পল কথা হচ্ছে, ক্লিনিক্যাল ট্রায়াল মানে যেখানে হিউম্যানকে দিয়ে ট্রায়াল করা হয়, তাই তো? ক্লিনিক্যাল ট্রায়ালে আমাদের কোনো অ্যানিমেলসকে ইউজ করা হয় না, ক্লিনিক্যাল ট্রায়ালে হিউম্যানকে দিয়ে স্টাডি করা হয়। তার জন্য আমরা কি বলি, নাম কি দিয়েছি, ক্লিনিক্যাল ট্রায়াল, মানে হিউম্যানের উপরে ট্রায়াল। তো যেখানেই ক্লিনিক দেখতে পাবে, যেখানেই ক্লিনিক্যাল দেখতে পাবে, একটা কথাই শুধুমাত্র জানবে যে ইটস এ হিউম্যানকে নিয়ে বলা আছে। আর আমরা অবভিয়াসলি ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা একটা ফেজে গিয়ে অ্যানিম্যালস ইউজ করে থাকি, সেটাকে আমরা কি বলে থাকি, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে মানে এটা হচ্ছে আমাদের ফেজ 0 ফেজ বলা হয়, ফেজ 0। এই ফেজ 0 ফেজটাকে আমরা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল বলি, এবং এখানেই আমরা কিন্তু অ্যানিম্যালস ইউজ করে থাকি। এবার তুমি বলবে স্যার তাহলে এটার নাম প্রি ক্লিনিক্যাল ট্রায়াল কেন হলো? নামই হচ্ছে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, মানে নট ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়াল হিউম্যানের উপরে করব, তার আগে আমরা করছি এটাকে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 0তে, যেটা আমরা অ্যানিমেলস ইউজ করে থাকি। কিন্তু ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এগুলো সবই হচ্ছে আমার ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে আসে, যেখানে আমরা হিউম্যানকে ইউজ করি। কথা বলবো ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে, আমাদের চ্যাপ্টার আছে, ইন দ্য ডিটেলসে কথা বলবো, প্রত্যেকটা ফেজ জানবো আমরা, কতজন হিউম্যান সেখানে ইউজ করা হয় কোন ফেজে। নেক্সট হচ্ছে কোন কোন হিউম্যানে আমরা ফেজ 1-এ আমরা কেন স্টাডি করি, ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল কেন স্টাডি করি, কোনটাতে সেফটি মার্জিন দেখা হয়, কোনটাতে ড্রাগসের এফিকেসি, সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো, এখন ওগুলো না। এখন শুধুমাত্র এটুকু জানো যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি দ্যাট মিনস এখানে আমরা হিউম্যানের জন্য স্টাডি করে থাকি, সেটাই বলা আছে। দেখো, ইট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ড্রাগ ইন হিউম্যান, এটা হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ড্রাগস ইন হিউম্যান, নট অ্যানিম্যাল অর নট আদার। নেক্সট আর কি পয়েন্ট আছে, ইট ইনক্লুড ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ফার্মাকোডাইনামিক ইনভেস্টিগেশন ইন হেলদি অর ডিজিজ ইন্ডিভিজুয়ালি। মানে হচ্ছে যখনই আমি ক্লিনিক্যাল ফার্মাকোলজি স্টাডি করছি, তার মানে সেটা কিসের উপরে স্টাডি করছি, অবভিয়াসলি হিউম্যানের উপরে স্টাডি করছি, রাইট? তো এখন হিউম্যানের উপরে যদি আমরা স্টাডি করে থাকি, মানে হিউম্যানের উপরে যে ড্রাগস স্টাডি করে থাকে, নিশ্চয়ই আমরা তার ফার্মাকোকাইনেটিক্সও আসবে, তার ফার্মাকোডাইনামিক্সও আসবে। তো সেটাই বলা আছে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজিতেও কিন্তু আমরা হিউম্যানের ড্রাগসের স্টাডি তো করে থাকি ঠিকই, কিন্তু ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স দুটো ব্রাঞ্চের মধ্যেই আমাকে স্টাডি করতে হয়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর কি পয়েন্ট হতে পারে না, ইট ইনক্লুড দ্য কম্প্যারিজন উইথ প্ল্যাসিবো ড্রাগস ইন দ্য মার্কেট অ্যান্ড সার্ভেলেন্স প্রোগ্রাম। মানে যেখানে ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে কি হচ্ছে, প্লাসিবো, মানে ইট ইনক্লুড দ্য কম্প্যারিজন উইথ প্লাসিবো, 1 নম্বর। ড্রাগ ইন দ্য মার্কেট অ্যান্ড সার্ভেলেন্স প্রোগ্রাম, মানে ক্লিনিক্যাল ফার্মাকোলজি যখনই একটা হিউম্যানের ড্রাগসকে আমি স্টাডি করছি, তো আমাকে কি স্টাডি করতে হবে সেখানে, প্লাসিবো এফেক্ট স্টাডি করতে হবে। এখন প্লাসিবো এফেক্ট, নসিবো এফেক্ট, এই সেগুলো কি সেটা আমরা পরে জানবো। প্লাসিবো যেটাকে আমরা বলে থাকি, যে অনেক সময় আমরা এই প্লাসিবো এফেক্টটাকে মনে রাখবে, প্লাসিবোকে আমরা ডামি মেডিকেশন বলে থাকি, ডামি মেডিকেশন বলে থাকি। কেন প্লাসিবো এফেক্ট বা ডামি মেডিকেশন বা প্লাসিবো ড্রাগস কাকে বলা হয়, একটু শর্টলি বলে রাখি, শুনে নাও। অনেক সময় দেখবে সাইকোলজিক্যালি কিছু মানুষ, ধরো ডাক্তার কোনো একটা পেশেন্টকে একটা ড্রাগস দিয়েছে, হয়তোবা তার সাইকোলজিক্যালি প্রবলেমের জন্য তাকে একটা সাইকোলজিক্যালি ড্রাগস দেওয়া হয়েছে, এবং পেশেন্ট দেখলো 1 মাস ইউজ করার পর পেশেন্ট দেখছে যে না, ওই ড্রাগসটাই খেলেই আমি বেটার হয়, আদার্স কোনো ড্রাগসের উপরে তার বিশ্বাস করে না। দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যালি থট। এবং হয়তোবা 1 মাস পরে তার সেই ডিজিজটা ঠিক হয়ে যায়, কিন্তু তারপরেও সেই পেশেন্ট সেই ড্রাগসটাই নিতে চায় বারবার বারবার। তো সেই সময় কি করা হয় বলতো, সেই সময় হচ্ছে আমাদের ডাক্তাররা কি করে না, এমন একটা ড্রাগস দেয়, ঠিক একই রকম ভাবে দেখতে আগের ড্রাগসের মতো, কিন্তু ভেতরে কোনো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস থাকে না, মানে ওপরে জাস্ট দেখানোর মতো ঠিক একটা ডিজাইন করে দেওয়া হয়,
কিন্তু ভেতরে কোনো ড্রাগস থাকে না, তো এরকম ধরনের ড্রাগসকে আমরা প্ল্যাসিবো ড্রাগস বলে থাকি। ঠিক আছে, তো এই প্লাসিবো এফেক্ট, নসিবো এফেক্ট এগুলো আমরা পড়বো, আমাদের সিলেবাসে আছে, এই জেনারেল ফার্মাকোলজিতেই আছে। তোমাদের ড্রাগ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে ওইখানেই আমাদের আছে প্লাসিবো, তো ওটা আমরা ডিটেলসে বলবো। এখন শুধু প্লাসিবো মানে এটুকু জানো যে প্লাসিবো মিনস আমাদের ডামি মেডিকেশন, মানে কি ইটস এ সাইকোলজিক্যালি যদি থট কারোর হয়ে থাকে কোনো পেশেন্টের, তাকে সাইকোলজিক্যালি শান্ত করার জন্য তাকে আমরা প্লাসিবো ড্রাগস দিয়ে থাকি। তো এই যে প্লাসিবো ড্রাগস বা হচ্ছে মার্কেট সার্ভেলেন্স প্রোগ্রাম, মানে মার্কেটে স্টাডি করে আজকের দিনে বিভিন্ন ড্রাগসের যে এফেক্ট স্টাডি করা, যেমন হচ্ছে ফার্মাকো ভিজিলেন্স, তোমরা নাম শুনেছো। ফার্মাকো ভিজিলেন্সটা কি অ্যাকচুয়ালি? কিছুই না, ফার্মাকো ভিজিলেন্স হচ্ছে মার্কেটে কোনো ড্রাগসের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে কিনা সেটাকে স্টাডি করা, তার উপরে রিপোর্ট তৈরি করা, তার উপরে সলিউশন সেগুলো পাঠানো, এটাই হচ্ছে ফার্মাকো ভিজিলেন্স, যেটা মোটামুটি বি ফার্মের উপরে করা যায়। তো ফার্মাকো ভিজিলেন্সে আমাদের কি করা হয়, তার মানে মার্কেট স্টাডি করা হয়, রাইট? তো আমরা এই যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি স্টাডি করছি, তাহলে ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে এটাও তো স্টাডি করতে হয় আমাদের, কি প্লাসিবো বা হচ্ছে মার্কেট সার্ভিলেন্স এফেক্ট, মার্কেটে এফেক্ট, এইগুলো আমাদের মধ্যে কি রয়েছে, এই স্টাডিগুলো করতে গেলে সেখানেও আমাদের ক্লিনিক্যাল ফার্মাকোলজি আসে। ক্লিনিক্যাল ফার্মাকোলজি আলটিমেটলি তো হিউম্যানের উপরেই করে থাকছে এগুলো। তো এই যে তিনটে পয়েন্ট আমি বললাম, এই তিনটে পয়েন্ট কিন্তু তোমাকে সাধারণত তুমি পাবে না, কিন্তু এই তিনটে পয়েন্ট আমাকে মনে রাখতে হবে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজি রিলেটেড আমাদের কি কি পয়েন্ট আছে, এবং এদের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট তোমার কোশ্চেনে আসে তাহলে তুমি সেটা পড়ে বুঝতে পারবে যে না, দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল ফার্মাকোলজি। এবং ক্লাসে আমরা শুনেছিলাম, স্যার আমাদের বলেছে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে এতগুলো পয়েন্ট আমাদের ইনক্লুডিং থাকে। ঠিক আছে, বোঝা গেল? এনি ডাউট? যদি ডাউট থাকে বলো, কোনো পয়েন্টে ডাউট? নেই? ওকে, তাহলে ক্লিনিক্যাল ফার্মাকোলজি কি আবারও বলো, ক্লিনিক্যাল ফার্মাকোলজি সম্পর্কে কি কি জানো, একদম না দেখে বলো। ক্লিনিক্যাল ফার্মাকোলজি মিনস স্টাডি অফ দ্য হিউম্যান ড্রাগস। নেক্সট কি কি ইনক্লুডিং থাকে, ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ফার্মাকোডাইনামিক ইনক্লুডিং থাকে। নেক্সট আর কি থাকে, যেখানে আমাদের সাধারণত কি হয় না, প্লাসিবো এফেক্ট অ্যান্ড আদার যা মার্কেট সার্ভেলেন্স সেইগুলো আমাদের ইনক্লুডিং থাকে এই ক্লিনিক্যাল ফার্মাকোলজি স্টাডি। ওকে, চলো নেক্সট। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজির পরে আসে টক্সিকোলজি। কাকে বলে টক্সিকোলজি? দেখো, যে কোনো ওয়ার্ডের শেষে লজি থাকলে কি বললাম, এটা হচ্ছে স্টাডি। লজি মিনস স্টাডি, আর টক্সিক মিনস বাংলায় যেটাকে আমরা বলি বিষাক্ত বা পয়জনাস সাবস্টেন্স বলে থাকি। তো টক্সিকোলজি মানে হচ্ছে যখনই কোনো একটা টক্সিক সাবস্টেন্স বা কোনো একটা টক্সিক এফেক্ট যদি হয় কোনো ড্রাগসের বা কোনো কেমিক্যাল সাবস্টেন্সের, তখন আমরা কি করি না, সেই টক্সিক সাবস্টেন্স বা কেমিক্যাল সাবস্টেন্স তার টক্সিসিটি বা তার পয়জনাস নিয়ে যখন আমরা স্টাডি করে থাকি, সেটাকে আমরা বলে থাকি টক্সিকোলজি। দ্যাট মিনস ইট ইনক্লুড দ্য স্টাডি অফ অ্যাডভার্স অর টক্সিক এফেক্ট অফ দ্য ড্রাগস। এখানে অফ দ্য ড্রাগসের জায়গায় তুমি আরেকটা পয়েন্ট অ্যাড করে নিতে পারো, অফ দ্য ড্রাগস না বলে অফ দ্য ড্রাগস, ঠিক আছে, অফ দ্য ড্রাগস অর এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করবে, অর এনি কেমিক্যাল সাবস্টেন্স। ঠিক আছে, এনি কেমিক্যাল সাবস্টেন্স, যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স হোক, ড্রাগস হোক, যখন আমরা তার অ্যাডভার্স এফেক্ট বা টক্সিক এফেক্ট স্টাডি করব আমাদের বডিতে, তখন মানে একটা লিভিং অর্গানিজমের বডিতে, তখন সেটা হয়ে যায় দ্যাট ইজ দ্য টক্সিকোলজি। টক্সিকোলজি যেমন আমরা ফার্মাকোলজি স্টাডি করি, তেমন টক্সিকোলজিও কিন্তু একটা ডিপার্টমেন্ট রয়েছে, একটা আলাদা ভাগ রয়েছে, একটা আলাদা ব্রাঞ্চ রয়েছে ফার্মাকোলজি। তার জন্য এই ফার্মাকোলজি যে কেডি ত্রিপাঠীর বইটা, ওখানে নিশ্চয়ই লেখা থাকবে ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি। মানে কেডি ত্রিপাঠীতে এটা লেখা থাকে না, এসেনশিয়াল অফ মেডিকেল ফার্মাকোলজি লেখা থাকে, কিন্তু অনেক বইতে দেখবে ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি কথাটা লেখা থাকে। সেই বইতে তুমি কি পাবে, সেই বইতে তুমি একটা ড্রাগসের ফার্মাকোলজি স্টাডি তো করতে পারবে, তার সঙ্গে সঙ্গে সেই ড্রাগসের টক্সিক এফেক্ট কি হচ্ছে বডিতে, বা সেই ড্রাগসের পয়জনাস এফেক্ট বডিতে কি হচ্ছে, কত দূর পর্যন্ত হচ্ছে এবং কিভাবে হচ্ছে, সেই স্টাডি তো কিন্তু তুমি বলতে পারো দ্যাট ইজ দ্য টক্সিকোলজি। তো দ্যাট মিনস টক্সিকোলজি ইজ দ্য স্টাডি যেখানে কি ইনক্লুডিং থাকে, কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা কোনো ড্রাগসের তার অ্যাডভার্স এফেক্ট
বা তার টক্সিক এফেক্ট যেখানে ইনক্লুডিং থাকে, যে স্টাডি আমরা করে থাকি সেটাকে আমরা বলে থাকি টক্সিকোলজি। ঠিক আছে, নেক্সট আসে হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি মানে কি? কেমোথেরাপি, কেমো মিনস হচ্ছে কেমিক্যাল, কেমো মিনস হচ্ছে কেমিক্যাল, আর থেরাপি কথার মানে হচ্ছে ট্রিটমেন্ট। তার মানে কি আলটিমেটলি যে কোনো, যখন কোনো ডিজিজে আমরা কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে, কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। হ্যাঁ, এবার এইখানে একটা এক্সেপশনাল কেস আছে। কি কেস আছে? তুমি বলবে যে স্যার আমরা তো তাহলে যে কোনো ডিজিজে মানে ফিভার হলেও তো আমরা কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে থাকি, প্যারাসিটামল দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ কেমিক্যাল। তো এইখানে আমরা কেমোথেরাপি কি বলি? আচ্ছা, কেমোথেরাপি তোমরা শুনেছো কখন? বিশেষ করে ক্যান্সার, ক্যান্সার ট্রিটমেন্টে আমরা বলে থাকি না যে কেমোথেরাপি দিতে হয়। তো কেমোথেরাপি আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট বলে থাকি, কিন্তু কেমোথেরাপির ডেফিনেশন তখনই অ্যাপ্লাই করি যে ইট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ইনফেকশিয়াস ডিজিজ বা ক্যান্সার উইথ কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট কিল দ্য সেল স্পেসিফিক্যালি অফ মাইক্রোঅর্গানিজম অ্যান্ড নিওপ্লাস্টিক সেল। তার মানে সাপোজ ধরো বডিতে একটা ক্যান্সার সেল, এখন ক্যান্সার কি ইনফেকশিয়াস ডিজিজ? এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। ইনফেকশিয়াস ডিজিজ মানে আমরা কি জানি যে একটা বডি থেকে আরেকটা বডিতে যখন ছড়িয়ে যায়, এরকম ভাবে হিউম্যান টু হিউম্যান যদি ছড়িয়ে যায় সেই ডিজিজটা, সেটাকে আমরা ইনফেকশিয়াস ডিজিজ বলি। কিন্তু এখানে যদি আমরা একটু পয়েন্ট অফ ভিউটাকে চেঞ্জ করি, তাহলে ক্যান্সার কিন্তু ওয়ান টাইপ অফ ইনফেকশিয়াস ডিজিজ। কেন? কারণ ক্যান্সার, তুমি বলবে যে ক্যান্সার তো স্যার একটা বডিতে হলে অন্য বডিতে ছড়ায় না, মানে একজনের বডি থেকে আরেকজনের বডিতে ছড়ায় না ক্যান্সার। কিন্তু ক্যান্সার কিভাবে ছড়ায় বলো তো? ক্যান্সার ইনফেকশিয়াস এই জন্য বলে থাকি বিকজ ক্যান্সার সেল টু সেল স্প্রেড হতে থাকে। সেল টু সেল মানে যে হিউম্যানের বডিতে হয়ে থাকে ক্যান্সার, যে হিউম্যানের বডিতে হয়ে থাকে ক্যান্সার, তার মানে তার একটা সেল সেখানে ক্যান্সার এফেক্টেড হলো, ধীরে ধীরে তার যে নাইবারিং সেলগুলো, মানে তার যে আশেপাশের সেলগুলো, সেই সেলগুলো কি হচ্ছে, তাহলে সেই সেলগুলো আমাদের ধীরে 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 ক্যান্সার গ্রো হচ্ছে, এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, তো তার জন্য ক্যান্সার একটা সেল থেকে আরেকটা সেল, আরেকটা সেল থেকে আরেকটা সেল, সাপোজ ধরো কিডনিতে শুরু হয়েছে, কিডনির একটা সেলে, কিডনি সেলে তৈরি শুরু হয় এবং ধীরে 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 যত লং টাইম চলতে থাকে, সেটা ধীরে ধীরে পুরো স্প্রেড হতে থাকে না কিডনির মধ্যে, ধীরে ধীরে সেটা আমাদের বডিতেও স্প্রেড হতে শুরু করে। তো তার জন্য এখানে আমরা কি বলে থাকি যে ক্যান্সার ইটস এ ওয়ান টাইপ অফ কি, দ্যাট ইজ দ্য ইনফেকশিয়াস ডিজিজ। ক্যান্সার ইনফেকশিয়াস ডিজিজ আমরা ধরে থাকি। এবং এই ধরনের ইনফেকশিয়াস ডিজিজে যখন আমরা কোনো কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে ট্রিটমেন্ট করে থাকি, সেই মাইক্রো অর্গানিজমকে কিল করার জন্য বা সেই নিওপ্লাস্টিক সেলকে কিল করার জন্য, তখন আমরা যে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে বা যে কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি, সেটাকে আমরা কেমোথেরাপি হিসেবে কনসিডার করে থাকি। বোঝা গেল? ক্যান্সার মানে যেগুলো ম্যালিগন্যান্ট সেল বা ক্যান্সার ট্রিটমেন্টে যখন আমরা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি, সেই মাইক্রো অর্গানিজম বা সেই নিওপ্লাস্টিক সেলকে কিল করার জন্য, তাদেরকে আমরা বলে থাকি কেমোথেরাপি। ঠিক আছে, নেক্সট দ্যাট ইজ দ্য কেমো। এরপর হচ্ছে অরফ্যান ড্রাগস। এইটা একটা খুব ইম্পর্টেন্ট, অরফ্যান ড্রাগস। অরফ্যান ড্রাগস মানে কি? অরফ্যান ড্রাগসের আরেকটা নাম সবসময় মনে রাখবে, যেটা থেকে কোশ্চেন আসে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে লাইফ সেভিং ড্রাগস বলা হয়। অরফ্যান ড্রাগসকে লাইফ সেভিং ড্রাগস হিসাবে আমরা ধরে থাকি। কেন? কারণ অরফ্যান ড্রাগস হচ্ছে সেই সমস্ত ড্রাগসগুলোকে বলে থাকি যে সমস্ত ড্রাগসগুলো আমাদের রেয়ার ডিজিজকে ট্রিটমেন্ট করে। রেয়ার ডিজিজকে ট্রিটমেন্ট করে স্যার, এটার মানে কি? রেয়ার ডিজিজ মানে ডিজিজগুলো দেখা যায়, মানে 1000 জনের মধ্যে হয়তোবা দেখা যাবে হয়তোবা 4 জনের বা 10 জনের হয়েছে, 1000 জনের বা ম্যাক্সিমাম 100 জনের, যেগুলো কমন না, যেমন ফিভার, নেক্সট হচ্ছে ডায়রিয়া, কনস্টিপেশন, এগুলো আজকের দিনে কি, এগুলো আজকের দিনে কমন ডিজিজ, তাই তো? কিন্তু কিছু রেয়ার ডিজিজ থাকে যেগুলো আমাদের 1000 জনের মধ্যে ম্যাক্সিমাম 100 জন দেখা যায়, মানে 10% দেখা যায় যেগুলো, বা 5% দেখা যায়। তো যে ডিজিজগুলো খুব রেয়ার ডিজিজ হয়ে থাকে,
যেমন যেমন আমাদের এখানে কি হয়, যেমন আমাদের এখানে যদি আমরা বলি রেয়ার ডিজিজ মানে সাপোজ ধরো টিউবারকিউলোসিস, সবাইকে তো হয় না। টিউবারকিউলোসিস কি? টিউবারকিউলোসিস আমাদের রেয়ার ডিজিজ, দেখা যায় 1000 জনের মধ্যে 100 জনের হয় টিউবারকিউলোসিস। বা মাইগ্রেনে আমাদের কি হয়, 100 জন মানে 1000 জনের মধ্যে 100 জন হয়ে থাকে মাইগ্রেন, 10% পিপল হয়ে থাকে। তার মানে এগুলোকে আমরা কি বলবো, রেয়ার ডিজিজ। তো রেয়ার ডিজিজে যে ড্রাগস দিয়ে আমরা সেই রেয়ার ডিজিজগুলোকে ট্রিটমেন্ট করে থাকি, রেয়ার ডিজিজকে ডায়াগনোসিস করে থাকি, ট্রিটমেন্ট করে থাকি, প্রিভেনশন করে থাকি, কিওর করে থাকি, সেই ড্রাগসগুলোকে আমরা কি বলে থাকি, অরফ্যান ড্রাগস। তার জন্য অরফ্যান ড্রাগসকে আমরা কি বলি, দ্যাট ইজ দ্য লাইফ সেভিং ড্রাগস। মানে এই ড্রাগসগুলো আমাদের জীবন বাঁচিয়ে দেয়, লাইফ সেভিং ড্রাগস বলা হয় অরফ্যান ড্রাগসকে। আর অরফ্যান ড্রাগস মানেই হচ্ছে যে ড্রাগস আমরা রেয়ার ডিজিজকে ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, প্রিভেনশন, কিওর করতে ইউজ করি, দ্যাট ড্রাগ ইজ নোন অ্যাজ দ্য অরফ্যান ড্রাগস। অনেক সময় এক্সাম্পল জিজ্ঞেস করে, দেখো এক্সাম্পল কি অরফ্যান ড্রাগসের, যেমন অ্যাজাটাডিন, সুমাট্রিপ্টন কিন্তু খুব বেশি ইউজ হয় আমাদের মাইগ্রেনের ক্ষেত্রে। নেক্সট অ্যাম্ফোটেরিসিন বি, রিফাবিউটিন, নেক্সট হচ্ছে ফোমিপিজল, রিফাক্সিমিন, ডিজক্সিন অ্যান্টিবডি দেখবে যখন কোনো ডিজিটালিসের টক্সিসিটি হয়, অনেক সময় আমরা ডিজক্সিন অ্যান্টিবডি ইউজ করি। নাইট্রেট ইউজ করি বেসিক্যালি অ্যানজাইনা তো আমাদের কি হয়, এখন ধীরে ধীরে অ্যানজাইনাটা কমন হয়ে যাচ্ছে। কেন কমন হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে ইন্ডিয়ার লাইফস্টাইল ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকে আমরা লাইফস্টাইল চেঞ্জ করছি, আজকের দিনে ফাস্ট ফুড থেকে শুরু করে সব কিছু আমরা তো অ্যানজাইনা বেসিক্যালি আমাদের একটা সময় কি ছিল, বেশ কিছু বছর আগে অ্যানজাইনা রেয়ার ছিল, খুব কম মানুষের দেখা যেত অ্যানজাইনা। এখন অ্যানজাইনা কমন, কিন্তু সেই অ্যানজাইনাতে আমরা ইউজ করি নাইট্রেট, তাহলে নাইট্রেট অবভিয়াসলি একটা অরফ্যান ড্রাগস। কোলচিসিন, নেক্সট হচ্ছে বিফিউসান, নেক্সট হচ্ছে কার্বাপ্রোস্ট, এই যে কিছু ড্রাগস বেসিক্যালি আমি বললাম, এই কিছু ড্রাগসের এক্সাম্পল মনে রেখো, অনেক সময় কোশ্চেন দিলেও দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস ইজ অ্যান এক্সাম্পল অফ অরফ্যান ড্রাগস। ঠিক আছে, আমি এর একটা লিস্ট তোমাদের আলাদা করে গ্রুপে পাঠিয়ে দেবো, অরফ্যান ড্রাগসের কিছু আরও এক্সাম্পল দিয়ে আমি গ্রুপে পাঠিয়ে দেবো যে কিভাবে হয় বা কোন কোন ড্রাগসগুলো আমাদের অরফ্যান ড্রাগসের লিস্টে আসে। ওকে, ক্লিয়ার? নেক্সট এরপরের পয়েন্ট হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। এসেনশিয়াল মানে কি, কথায় কথায় আমরা বলি না যে এটা খুব এসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি দরকারি, যে ড্রাগসগুলো আমাদের দরকার, সব সময় দরকার হয়। এবার দরকার বলতে গেলে আমরা এটা বলতে পারি যে আমার একার দরকার না কিন্তু, বা তোমার একার দরকার না, দরকারটা হচ্ছে কি আমাদের মেজরিটি অফ দ্য পপুলেশনের মধ্যে দরকার হতে হবে, তখনই আমরা সেটাকে এসেনশিয়াল বলবো। শুধু আমার দরকার, সাপোজ ধরো কোনো একটা পার্টিকুলার পার্সনের, তার হয়তো বা ম্যালেরিয়া হয়েছে, তার জন্য এখন দরকার 1 মাস, তাকে তার কোনো ফাঙ্গাল ডিজিজ হয়েছে 1 মাস তার ফ্লুকোনাজল দরকার, তার মানে সেটা কিন্তু আমরা এসেনশিয়াল বলবো না। এসেনশিয়াল সবসময় ডিটারমাইন্ড হবে কিসের উপরে, মেজরিটি অফ দ্য পপুলেশনের উপরে ডিটারমাইন্ড হবে। আর এই এসেনশিয়াল ড্রাগস কে সিলেকশন করে, সেটা হচ্ছে WHO। মেজরিটি অফ দ্য পপুলেশন মানে দেখো অ্যাজ এ এক্সাম্পল যদি বলি, আমাদের মেজরিটি অফ দ্য পপুলেশন মানে হচ্ছে সাপোজ ধরো ইন্ডিয়াতে এসেনশিয়াল ড্রাগস কোনগুলো, প্যান্টোপ্রাজোল, নেক্সট হচ্ছে প্যারাসিটামল, নেক্সট আর কি অ্যামলোডিপিন, নেক্সট আর কি আমাদের লোসার্টান, এইগুলো আমাদের কমন মেডিসিন, তাই তো, অ্যাসিক্লোফেনাক, তারপরে হচ্ছে ডেক্সট্রোমেথরফেন, এগুলো আমাদের কমন ইন্ডিয়াতে, আজকের দিনে কমন। তো আমরা এই ইন্ডিয়াতে তাহলে কি হচ্ছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করে, প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ একটা এসেনশিয়াল ড্রাগসের লিস্ট তৈরি করে। কিভাবে না, ওই ওই পপুলেশনের মধ্যে, ওই কান্ট্রির পপুলেশনের মধ্যে কোন ড্রাগসটা এসেনশিয়াল। এবার দেখো, তুমি যদি কালকে আমেরিকা চলে যাও তাহলে কিন্তু সেখানে প্যারাসিটামল এসেনশিয়াল নয়, ঠিক আছে। তুমি যদি সাউথ আফ্রিকা চলে যাও, সেখানে প্যারাসিটামল এসেনশিয়াল না, সেখানে অ্যামলোডিপিন এসেনশিয়াল না, সেখানে অ্যাসিক্লোফ্ল্যাগ এসেনশিয়াল না, সেখানে আদার্স ড্রাগসের দরকার হতে পারে। যেমন আমাদের এখানে ম্যালেরিয়া আজকের দিনে কমন, তাই তো, ম্যালেরিয়া কমন মোটামুটি একটা টাইমে হয়ে থাকে। তো ম্যালেরিয়া আমাদের এখানে কি এসেনশিয়াল, ম্যালেরিয়ার ট্রিটমেন্ট আমাদের এখানে এসেনশিয়াল। কিন্তু আবার তুমি যদি চলে যাও অন্য জায়গাতে, সাউথ আফ্রিকা, আমেরিকা, আদার্স কান্ট্রিতে, সেখানে এত ম্যালেরিয়া তো হয় না,
তাহলে সেখানে ম্যালেরিয়া ড্রাগসের এসেনশিয়াল নাও হতে পারে। তার জন্য ডাব্লিউএইচও কি করে, ডাব্লিউএইচও প্রত্যেকটা কান্ট্রির যে যে মেডিসিন দরকার, যে সিচুয়েশন দরকার, সেগুলো কিন্তু ডাব্লিউএইচও একটা লিস্ট তৈরি করে। তো এসেনশিয়াল ড্রাগসের লিস্ট কে পাবলিশ করে যদি কোশ্চেন হয়, তাহলে এক কথায় বলবে ডাব্লিউএইচও। এসেনশিয়াল ড্রাগস কাকে বলে যদি বলা হয় যে না, মেজরিটি অফ দ্য পপুলেশনের মধ্যে যেটা দরকার, ইটস এসেনশিয়াল ড্রাগস আর দিস ড্রাগস স্যাটিসফাইড দ্য হেলথ নিড অফ দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন। মেজরিটি অফ দ্য পপুলেশনের মধ্যে যে ড্রাগসটা দরকার হয়ে থাকে সেটাকে আমরা এসেনশিয়াল ড্রাগস বলি। আর ফার্স্ট যে এসেনশিয়াল ড্রাগসের লিস্ট ডাব্লিউএইচও পাবলিশ করে সেটা কত সালে, 1977 সালে। এই পাবলিকেশনটা মনে রেখো, 1977-এ কিন্তু ফার্স্ট এসেনশিয়াল মডেল লিস্ট পাবলিশ করা হয়ে থাকে, রাইট। আর ফার্স্ট ইন্ডিয়া প্রডিউস দ্য ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট, দেখো 1996-এ, এটা কি 1996-এ না, ফার্স্ট ইন্ডিয়া প্রডিউস ইটস ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট। একটা হচ্ছে ফার্স্ট এসেনশিয়াল মডেল লিস্ট অফ ড্রাগস, আর একটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান প্রডিউস ইন ন্যাশনাল, দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে ফার্স্ট এসেনশিয়াল মডেল লিস্ট অফ ড্রাগস বাই ডাব্লিউএইচও, কত সালে, 1977-এ। আবার যদি বলি যে ফার্স্ট ইন্ডিয়া প্রডিউস ইটস ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট, এই ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট প্রডিউস হয় আমাদের 1996-এ প্রডিউস হয়, দুটো কিন্তু আলাদা। যদি মডেল লিস্ট বলে 1977-এ চলে যাবে, কে না ডাব্লিউএইচও। আর যদি বলে যে ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট, তাহলে 1996-এ চলে যাবে, এবং কে, সেটা হচ্ছে ইন্ডিয়া নিজেই প্রডিউস করে থাকে। ডাব্লিউএইচও গাইডলাইন দিল আলাদা ম্যাটার, কিন্তু ইন্ডিয়ার নিজস্ব একটা ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট থাকে, যেটা ইন্ডিয়া নিজেই তৈরি করে, 1996-এ সেটা তৈরি করে থাকে। কি কি এক্সাম্পল যদি বলি, তাহলে আজকের দিনে দেখো হ্যালোথেন, অ্যালবেন্ডাজল, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, সিপ্রোফ্লক্সাসিন, এখানে আরো অ্যাড করে নাও, যেটা হচ্ছে প্যান্টোপ্রাজল, বা তুমি যে প্রাজলই খাও না কেন সেটা এখানে অ্যাড করে নিতে পারো, প্যারাসিটামল অ্যাড করে নাও, যা যা এসেনশিয়াল মনে হবে যে আমাদের এখানে পপুলেশনে চলে এগুলো, সেটাকে তুমি অ্যাড করে দিতেই পারো, ডাজ নট ইম্পর্টেন্ট। এবার এই যে এসেনশিয়াল ড্রাগের নাম দেওয়া হয়েছে তার কিছু কারণ আছে, কেন, কারণ কি না, এই এসেনশিয়াল যে ওয়ার্ডটা, এই এসেনশিয়াল ওয়ার্ডটার মধ্যে এসেনশিয়ালের যে স্পেলিংটা, তার প্রত্যেকটা একটা ফুল ফর্ম রয়েছে। যেমন কি, যেমন এই এসেনশিয়ালের এই ইটাকে যদি নিই, তাহলে ই ফর হচ্ছে এফেক্টিভ অ্যান্ড ইকোনমিক্যাল। প্রত্যেকটা ড্রাগসকে এসেনশিয়াল ড্রাগস এমনি আমরা বলি না, তার পেছনে কারণ আছে। তাকে এফেক্টিভ হতে হবে, মানে প্রপার অ্যাকশন প্রডিউস করতে হবে বডিতে। ইকোনমিক্যালি তাকে চিপ হতে হবে, মানে ইকোনমিক্যালি সস্তা হতে হবে, কারণ যেহেতু মেজরিটি অফ দ্য পপুলেশনে সেটা দরকার হয়ে থাকে। আর মেজরিটি অফ দ্য পপুলেশনে কি অনেকে উইক ইকোনমিক্যাল কন্ডিশন থাকে, তো সেখানে কিন্তু ড্রাগসকেও কিন্তু বিশাল হাইফাই প্রাইস থাকলে হবে না, ইকোনমিক্যালি সস্তা হতে হবে। নেক্সট কি হতে হবে, এসেনশিয়াল ই এর পরে এস আছে, তার মানে সেফ হতে হবে, তার মানে সেই ড্রাগসটা যাতে খুব বেশি অ্যাকশন না, মানে অ্যাডভার্স এফেক্ট না করতে পারে, সেফ হতে হবে। নেক্সট সিঙ্গেল ড্রাগ ফর্মুলেশনে থাকতে হবে। সিঙ্গেল ড্রাগ ফর্মুলেশন মানে হচ্ছে কি, একটা সিঙ্গেল ডোজেস ফর্মে থাকতে হবে, এই নয় যে সেটা মাল্টিপল ডোজেস ফর্মে থাকবে, ঠিক। নেক্সট হচ্ছে কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি না ইম্পর্টেন্ট হয়, তাহলে সেই ড্রাগসটা খুব ইজিলি যে কোনো আলাদা এনভায়রনমেন্টে যদি আমরা রাখি তাকে, সেটা ইমিডিয়েটলি সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কিন্তু ইম্পর্টেন্ট। মানে একই ড্রাগস, যে ড্রাগসটা আমি দিল্লিতে গিয়েও রাখতে পারবো, আবার আমি সেটাকে ওয়েস্ট কলকাতাতেও রাখতে পারবো, নিশ্চয়ই টেম্পারেচার আপ ডাউন হয় দিল্লি কলকাতা, তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু আমাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, এবার যদি বলি যে না, একদমই ফুল এনভায়রনমেন্ট চেঞ্জ করে দাও, একদম অপোজিট এনভায়রনমেন্ট, রুম টেম্পারেচার থাকার কথা তাকে তুমি ফ্রিজ টেম্পারেচারে রেখে দাও, তাহলে তো সেটা আলাদা ম্যাটার, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেন স্টেবল হয় সেখানে, সেটা দেখতে হবে। আর কি, দে মাস্ট বি অ্যাভেলেবেল ইন অল টাইম, যেহেতু মেজরিটি অফ দ্য পপুলেশনের দরকার, তার জন্য এর অ্যাভেলেবিলিটিটা কিন্তু সবসময় যেন থাকে। এই নয় যে পপুলেশনের দরকার কিন্তু মার্কেটে সাপ্লাই নেই, 1 মাস ধরে মানুষ প্যান্টোপ্রাজল পাচ্ছে না, এটা কিন্তু যেন না হয়। তো এসেনশিয়াল ড্রাগস মানে দে মাস্ট বি অ্যাভেলেবল ইন অল টাইম অ্যাভেলেবেল থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের এসেনশিয়াল ড্রাগস, বোঝা গেল। তাহলে এখানে এই নোটসে যে নোটসটা আমি দিয়েছিলাম, সেখানে নোটসে মোটামুটি
যে পয়েন্টগুলো ছিল আশা করি প্রত্যেকটা ক্লিয়ার, তাই তো? এরপরে আমাদের লাস্ট যে পয়েন্টটা আসে, মানে যে আরেকটা আমাদের যে সেকেন্ড পেপারটা আসে, যে ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজি, সেখানে কয়েকটা এরকম ডেফিনেশন আছে। কি কি? ফার্স্ট অফ অল প্রেসক্রিপশন ড্রাগস। আমরা সবাই জানি যে প্রেসক্রিপশন ড্রাগস কাকে বলে, তাই তো? কি প্রেসক্রিপশন ড্রাগস? না যে সমস্ত ড্রাগসগুলো পারচেস করতে গেলে বা যে ড্রাগসগুলো আমাদের প্রেসক্রিপশন দরকার, মেডিকেল মানে ভ্যালিড মেডিকেল প্রেসক্রিপশন দরকার, সেই মেডিসেল মানে সেই সমস্ত ড্রাগসগুলোকে প্রেসক্রিপশন ড্রাগস বলে থাকি। এবং সমস্ত প্রেসক্রিপশন ড্রাগসগুলো আমাদের শিডিউল এইচে আসে, এটা কিন্তু মনে রেখো। অল প্রেসক্রিপশন ড্রাগস কিন্তু শিডিউল এইচে আসে। এবার এইখানে একটা ছোট্ট কনসেপ্ট, যে প্রেসক্রিপশন ড্রাগসের প্রেসক্রিপশনটা কে দিয়ে থাকে, কে দিয়ে থাকে, এটা কিন্তু অপশন কোনো মানে যদি কখনো কোশ্চেন পাও কোথাও, তাহলে সবসময় মনে রাখবে যে ভ্যালিড প্রেসক্রিপশন রিটেন বাই ভ্যালিড প্রেসক্রিপশন রিটেন বাই কি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশনই কিন্তু একমাত্র ভ্যালিড। আদার্স কোনো নার্সেস, কোনো হাতুড়ে ডাক্তার, তার প্রেসক্রিপশন কিন্তু আমাদের চলে না। প্রেসক্রিপশন ড্রাগস পারচেস করতে গেলে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন দরকার। এবং ভ্যালিড প্রেসক্রিপশন শুধু বলবো না, এখানে আরও একটা পয়েন্ট আমি অ্যাড করে দিতে পারি, যে ভ্যালিড অর উই ক্যান সে আপডেটেড প্রেসক্রিপশন দরকার। এবার দেখ, ইন্ডিয়াতে অনেক কিছু চলে, প্রেসক্রিপশন না হলেও আমাদের পাওয়া যায় অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ডিপ্রেশেন্ট সব পাওয়া যায় আজকের দিনে, নার্কোটিক সব, সেটা আলাদা ম্যাটার। কিন্তু অ্যাকর্ডিং টু যদি লিগ্যালি বলে থাকি, যদি অ্যাকর্ডিং টু ফার্মাকোলজিক্যাল ভিউ বলে থাকি, তাহলে প্রেসক্রিপশন ড্রাগস মানেই হচ্ছে ভ্যালিড প্রেসক্রিপশন দরকার বাই আরএমপি, সরি নট ও, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, দ্যাট ইজ দ্য আরএমপি হয়ে থাকে, ঠিক আছে? রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। চলো, কি কি আমাদের শিডিউল এইচে কোন কোন ড্রাগ আসে, বা আমাদের প্রেসক্রিপশন ড্রাগস কোনগুলো, যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যানজাইনাল, অ্যান্টি ডিপ্রেশন, নার্কোটিক ড্রাগ ফর সিভিএস মানে কার্ডিওভাস্কুলারে আমরা যে ড্রাগস ইউজ করি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ড্রাগস ইউজ করি, এমনকি বোরোলিন, সিম্পল বোরোলিন কিনতে গেলেও কিন্তু আমাদের প্রেসক্রিপশন দরকার পড়ে। কেন? এই বোরোলিনটা কি অ্যাকচুয়ালি? বোরোলিন হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যান্টিসেপটিক, ঠিক আছে? নেক্সট, এমটি জিলেটিন ক্যাপসুল, ওয়াটার ফর ইনজেকশন, এগুলোও কিন্তু আমাদের প্রেসক্রিপশন ড্রাগস হয়ে থাকে, প্রেসক্রিপশন দরকার পড়ে থাকে। ওকে, নন প্রেসক্রিপশন ড্রাগসের সম্পর্কে একটাই জিনিস, এটা দেখো, ইটস এ ওটিসি মেডিসিন, ওভার দ্য কাউন্টার মেডিসিন বলা হয় ও নন প্রেসক্রিপশন ড্রাগসে। এখানে প্রেসক্রিপশনের কোনো দরকার পড়ে না, কিছু ড্রাগস থাকে, কিছু মেডিসিন থাকে যেগুলো আমাদের আসে, সামটাইম কল্ড অ্যাজ ওভার দ্য কাউন্টার ড্রাগস। আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগস বলে থাকি, ওটিসি প্রোডাক্ট বলে থাকি, যার জন্য কোনো প্রেসক্রিপশন দরকার পড়ে না। নর্মালি সেগুলোকে আমরা পেয়ে থাকি, যেমন আইবুপ্রোফেন, লোরাটেডিন, ভিক্স, ডেক্সট্রোমিথরফেন, অ্যাসিটামিনোফেন, প্যারাসিটামল, এইগুলো আমাদের আসে, যেগুলো নন প্রেসক্রিপশন ড্রাগস হয়ে থাকে। এবং নন প্রেসক্রিপশনের ড্রাগসের আরেকটা নাম কি? ওটিসি মেডিসিন, ওটিসি প্রোডাক্ট আমরা বলি, ঠিক আছে? চলো, এরপরে হচ্ছে সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। এগুলো কিছু ডেফিনেশন আমাদের কমপ্লিট, যে ডেফিনেশনগুলো আমাদের জানতে হবে। নেক্সট, সোর্স অফ ড্রাগ ইনফরমেশন মানে আমরা এটা কিন্তু সোর্স অফ ড্রাগ বলা নেই, ভালো করে বোঝার চেষ্টা করো, কি বলা আছে? সোর্স অফ ড্রাগ ইনফরমেশন মানে আমরা কোনো ড্রাগসের ইনফরমেশন যদি পেতে চাই, সেটা আমরা পাবো কোথা থেকে, বলো? এক সেকেন্ড, জাস্ট ওয়েট। হ্যালো, হ্যাঁ বল। আমি পাঠিয়ে দেবো, আমি 9টা 5-এর দিকে পাঠাবো, ঠিক আছে? আমি কি করে বলবো এখন বল? আমি পরে বলছি, আমি ক্লাস নিচ্ছি এখন ওদের। হ্যাঁ, ফার্মাকোপিয়ার নাম শুনেছি,
তাই তো? ফার্মাকোপিয়ার নাম আমরা শুনেছি। ফার্মাকোপিয়া থেকে কি পাই? ড্রাগসের ইনফরমেশন পাই, রাইট? সো সোর্স অফ ড্রাগ ইনফরমেশন মানে আমরা ফার্মাকোপিয়া থেকে ড্রাগসের ইনফরমেশন পাই। কিন্তু শুধুমাত্র কি ফার্মাকোপিয়া থেকে কোনো ড্রাগসের ইনফরমেশন পাই? এবার ড্রাগসের ইনফরমেশন মানে কি? সাপোজ অ্যাজ এ এক্সাম্পল প্যারাসিটামল। প্যারাসিটামলের সিনথেসিস কিভাবে হয়েছে, প্যারাসিটামল কিভাবে তার প্রোডাকশন হয়, প্যারাসিটামলের কিউসি চেকিং কিভাবে হবে, প্যারাসিটামলের কিউএ ইনফরমেশন কি হবে, প্যারাসিটামলের কি ডোজ আসে মার্কেটে, প্যারাসিটামলের স্টোরেজ ক্যাপাসিটি কি, প্যারাসিটামলের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি, প্যারাসিটামলের অ্যাডভার্স এফেক্ট কি হয়ে থাকে, প্যারাসিটামল ইউজ কিভাবে করতে হয়। তো অল দ্য ইনফরমেশন, এ টু জেড ইনফরমেশন কোনো ড্রাগসের, তখন সেটাকে আমরা কি বলি? ড্রাগস ইনফরমেশন। তো ড্রাগস ইনফরমেশন আমরা পাই কোথা থেকে? বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকি, যেমন ফার্মাকোপিয়া, আরও কিছু কিছু জায়গা আছে যেখান থেকে একটা ড্রাগসের ইনফরমেশন পাই আমরা। যেমন কি ফার্মাকোপিয়া থেকে পেয়ে থাকি, এবং ফার্মাকোপিয়া আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। যেমন ইন্ডিয়ান ফার্মাকোপিয়া হয়, আমাদের ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান ফার্মাকোপিয়া হয়, ব্রিটিশদের জন্য ব্রিটিশ ফার্মাকোপিয়া হয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওই সব কান্ট্রির জন্য ইউএসপি ফার্মাকোপিয়া হয়ে থাকে, যেটাকে ইউএসপি বলা হয়। ইউএসপি মানে হচ্ছে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, আইপি মানে হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, বিপি মানে হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া। ঠিক আছে, এইগুলো থেকে আমরা ড্রাগসের ইনফরমেশন পাই। নেক্সট, এরপরে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার কথা যেহেতু বললাম, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া নিয়ে একটা পয়েন্ট সবসময় মনে রাখো, যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ কে করে? এটা আমাদের খুব জানার ইচ্ছে। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ কে করে? তো সবসময় মনে রাখবে, যে কেউ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ করতে পারে না, বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াও ইভেন পাবলিশ করতে পারে না ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। তো ইন্ডিয়ান ফার্মাকোপিয়াকে পাবলিশ করার জন্য, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াকে আপডেট করার জন্য কে থাকে না? ইন্ডিয়ান ফার্মাকোপিয়াল কমিশন থাকে, আইপিসি বলা হয়, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াল কমিশন। অনেক সময় জিজ্ঞেস করে যে আইপিসির হেড অফিস কোথায়? তো সবসময় মনে রাখবে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়াল কমিশনের হেড অফিস হচ্ছে গাজিয়াবাদ। ঠিক আছে, আর ইন্ডিয়ান ফার্মাকোপিয়াল কমিশন প্রথম তৈরি হয় কত সালে? সেটা হচ্ছে 1949 সালে। আর প্রথম ইন্ডিয়ান ফার্মাকোপিয়া তৈরি হয় 1955 সালে। এইটা কিন্তু মনে রেখো। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়া মানে ফার্স্ট এডিশন, বা বলতে পারি ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ ইন দ্য ইয়ার 1955। আর ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন আমাদের আসে, সেটা হচ্ছে 1949-এ প্রথম স্থাপিত হয়ে থাকে, এস্টাবলিশমেন্ট হয়ে থাকে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন। হেড অফিস কোথায়? গাজিয়াবাদ। ঠিক আছে, নেক্সট, এরপরে চলে আসো যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ইউএসপি, ব্রিটিশ ফার্মাকোপিয়া ইজ ডিল উইথ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ অ্যান্ড দ্য টেস্ট ফর আইডেন্টিফিকেশন, পিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। মানে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া হোক, ব্রিটিশ ফার্মাকোপিয়া হোক, ইউএসপি ফার্মাকোপিয়া হোক, ওরা কি করে না, যে কোনো ড্রাগসের তার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, তার সেফটি, তার আইডেন্টিফিকেশন, তার পিউরিটি, তার স্ট্যান্ডার্ডাইজেশন, তার সিনথেসিস, সব কিছু আমাদের ইনফরমেশন থাকে। তার জন্য আমরা বলে থাকি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া আমাদের আসে মেন ফার্মাকোপিয়া। শুধু যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ইউএসপি বা ব্রিটিশ ফার্মাকোপিয়া থেকে ইনফরমেশন পাই তা কিন্তু না, আমরা আরও বেশ কিছু জায়গা থেকে কোনো ড্রাগসের ইনফরমেশন পাই। হ্যাঁ, হয়তো বা অতটা পাবো না যতটা ফার্মাকোপিয়াতে থাকে, কিন্তু আমরা ইনফরমেশন পাবো। তো সেই ইনফরমেশন আর কোথা কোথা থেকে পাই? যেমন ন্যাশনাল ফর্মুলারি। ন্যাশনাল ফর্মুলারি হচ্ছে এনএফ, ন্যাশনাল ফর্মুলারি হচ্ছে এনএফ। এটাও ওয়ান টাইপ অফ ফার্মাকোপিয়া, মানে এটা হচ্ছে আমাদের ওয়ান টাইপ অফ ফর্মুলারি, নট এক্স্যাক্টলি সেম ফার্মাকোপিয়া। এই ফর্মুলারিতে কি থাকে না, কোনো যে ড্রাগসের তার ইনগ্রেডিয়েন্টস, তার মধ্যে কি ফার্মাকোলজিক্যাল ইনগ্রেডিয়েন্টস থাকে, তো তার মধ্যে আমাদের কি এফেক্ট থাকে, এই কয়েকটা জিনিস ইনফরমেশন আমরা শুধু পাই। এবং যেটা আমাদের ইউজ কোথায় হয় না, বেসিক্যালি সবসময় মনে রাখবে যে এই ন্যাশনাল ফর্মুলারি ইউজ হয় কোনো হসপিটালে, বেসিক্যালি ইউজ হয়ে থাকে। ওখানে তো আর ইন্ডিয়ান ফার্মাকোপিয়া নিয়ে বসে থাকে না, ওখানে যতটুকু দরকার হসপিটাল রেফারেন্স, বা কোনো ফিজিশিয়ানের যদি দরকার হয়ে থাকে, কোনো কেমিস্ট বা ড্রাগিস্টের যদি কোনো ড্রাগসের ইনফরমেশন এতটুকু দরকার হয়, সব ডিটেলসে জানার দরকার না হয়ে থাকে, তাহলে সে কিন্তু ন্যাশনাল ফর্মুলারি ফলো করতে পারে। ন্যাশনাল ফর্মুলারি কি নিয়ে ডিলস করে? অনলি না অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এবং তার অ্যাকশন, এইটা নিয়ে ডিলস করে থাকে ন্যাশনাল ফর্মুলারি। ঠিক আছে, ন্যাশনাল ফর্মুলাতে কখনো কিন্তু ড্রাগসের প্রাইস ইনক্লুডিং করা থাকে না, যে ড্রাগসের প্রাইস কত হবে, এইটা কিন্তু ন্যাশনাল ফর্মুলাতে থাকে না।
আর ন্যাশনাল ফর্মুলারি আমাদের কি হয়ে থাকে, যে ইটস এ অফিসিয়াল ইউজ ফার্মাকোপিয়া অ্যান্ড ন্যাশনাল ফর্মুলারি ফর কালেক্ট এনি ইনফরমেশন অফ এনি ড্রাগস। ন্যাশনাল ফর্মুলারিতে আমরা অফিসিয়াল মানে অফিসিয়ালি আমরা ইউজ করে থাকি, যে কোনো ড্রাগসের কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করে থাকি। এখানে এনি ইনফরমেশন কেটে দাও, এটা হচ্ছে কালেক্ট ইনফরমেশন, ব্যাস। এটা হচ্ছে ন্যাশনাল ফার্মাকোপিয়া। এরপরে চলে আসো, আর কোথা থেকে পাই আমরা ইনফরমেশন, সেটা হচ্ছে মার্টিনডেল। মার্টিনডেল এমন একটা বই, যেই বইটাকে আমরা কি নামে জানি বলতো, এক্সট্রা ফার্মাকোপিয়া নামে জানি। মার্টিনডেল এমন একটা বই, যে বইটাকে আমরা এক্সট্রা ফার্মাকোপিয়া হিসেবে জানি। মানে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া এগুলো তো আমরা ইউজ করে থাকি, কিন্তু তারপরেও আমরা এক্সট্রা একটা ফার্মাকোপিয়াকে সব কান্ট্রি ইউজ করতে পারে। যেমন আমরা আমাদের টেক্সট বই ছাড়া অনেক সময় আমরা রেফারেন্স বই ইউজ করি না, যে এক্সট্রা বই হিসেবে যাতে আরও কিছু ইনফরমেশন পেতে পারি, তো সেই এক্সট্রা ফার্মাকোপিয়া হিসেবে আমরা ইউজ করা হয় মার্টিনডেলকে। এবং মার্টিনডেল পাবলিশ কে করে, সেটা হচ্ছে রয়্যাল সোসাইটি অফ দ্য ব্রিটেন, RSGB, রয়্যাল সোসাইটি অফ দ্য ব্রিটেন এ কিন্তু পাবলিশ করে। যেমন ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশ করে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন, ঠিক সেরকম মার্টিনডেলকে পাবলিশ করে হচ্ছে রয়্যাল সোসাইটি অফ দ্য ব্রিটেন পাবলিশ করে থাকে। ঠিক আছে। আনঅফিসিয়াল সোর্স অফ ড্রাগ ইনফরমেশন হয়ে থাকে এখানে। আনঅফিসিয়াল সোর্স অফ ড্রাগ ইনফরমেশন মানে কি, মার্টিনডেল আনঅফিসিয়ালি ভাবে আমরা বানিয়ে থাকি। আনঅফিসিয়াল মানে এক্সট্রা ফার্মাকোপিয়া, তার জন্য বলা হয়। অফিসিয়াল যদি হতো তাহলে আমরা সেটাকে মাস্ট ফলো করতাম, কিন্তু ইটস এক্সট্রা, আমরা চাইলে ফলো করতে পারি, নাও ফলো করতে পারি। তো তার জন্য আমরা এটাকে আনঅফিসিয়াল ম্যাটার হিসেবে, আনঅফিসিয়াল ফলো আপ হিসেবে সাইড বাই সাইড রেখে থাকি। তাহলে কোথায় কোথায় থেকে এতক্ষণ জানলাম যে ড্রাগসের ইনফরমেশন পাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ইউএসপি, ব্রিটিশ ফার্মাকোপিয়া, মার্টিনডেল আর ন্যাশনাল ফর্মুলারি। এছাড়াও কি আমরা আর কোথাও থেকে ড্রাগসের কোনো ইনফরমেশন পাবো না? পাবো। কোথা থেকে পাবো? আদার্স কিছু সোর্স থেকে, যেমন ফিজিশিয়ান ডেস্ক রেফারেন্স। অনেক সময় দেখবে ডাক্তারদের অনেক সময় মাঝে মাঝে কোম্পানি থেকে বা ডাক্তারদের আপডেট করার জন্য মেডিকেল সিস্টেমে কি হয়, অনেক বই দেওয়া হয়, তো সেগুলোকে আমরা কি বলি, ফিজিশিয়ান ডেস্ক রেফারেন্স। আর কি, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ড্রাগ ইভ্যালুয়েশন। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন রয়েছে, যে অ্যাসোসিয়েশন কি করে, প্রত্যেক বছর বছর কিছু ড্রাগসের ইভ্যালুয়েশন রিলিজ করে থাকে। কি থাকে সেখানে, সেখানে কিছু ড্রাগসের ইনফরমেশন থাকে। সব ইনফরমেশন না হলেও কিছু নতুন ড্রাগস যদি মার্কেটে আসে তার ইউজ, যেমন করোনার ভ্যাকসিন, এতদিন আমরা জানতাম না, করোনা আসার পরে তার ভ্যাকসিন, যে আমাদের কোভিশিল্ড, কোভ্যাক্সিন, এগুলোর কি অ্যাকশন, এগুলো নিয়ে অনেক সময় অনেক জায়গা থেকে আপডেট করা হয়, তো সেটাও আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সেটা আপডেট করে থাকে। টেক্সট বুক, কিছু টেক্সট বুক থাকে মার্কেটে, আমরা পেয়ে থাকি, যেমন আমাদের কেডি ত্রিপাঠী, এগুলো আমাদের কি অ্যাজ এ টেক্সট বুক হিসাবে আমাদেরকে অনেক ড্রাগসের ইনফরমেশন দিয়ে থাকে। বিভিন্ন জার্নাল দেখবে, ফার্মাকোলজিতে বিভিন্ন জার্নাল পাবলিশ করা হয়, যারাই ফার্মাকোলজি নিয়ে হায়ার স্টাডিজ করে তারা বিভিন্ন জার্নাল পাবলিশ করে, যেখানেও কিন্তু কোনো ড্রাগসের ইনফরমেশন পায়। ঠিক আছে। নেক্সট, ড্রাগস বুলেটিন। ড্রাগস বুলেটিন বলে একটা বুলেটিন রিলিজ হয়, ইন্ডিয়া গভর্নমেন্ট রিলিজ করে থাকে, একটা পার্টিকুলার অর্গানাইজেশন সেই রিলিজ করে থাকে। যেমন আমরা বলি না যে কোনো কোনো কলেজের আমরা যদি যাই, কলেজের ইনফরমেশন বুলেটিন নিয়ে থাকি আমরা, যেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে, ওই কলেজের কি কোর্স, কত ফিস। ঠিক সেরকমভাবে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন কি করে, ড্রাগসের বুলেটিন রিলিজ করে, সেখানে কিছু কিছু ড্রাগসের ইনফরমেশন পেয়ে থাকি। নেক্সট, কিছু সফটওয়্যার আজকের দিনে আমরা ইউজ করি, সেই সফটওয়্যারগুলো আমরা সেখান থেকেও ড্রাগসের ইনফরমেশন পাই। যেমন খুব ইম্পর্টেন্ট যে সফটওয়্যারগুলো, সেটা হচ্ছে মাইক্রোমেডেক্স, মেডলাইন, ককরেন, লিভারি। এই যে কিছু দু তিনটে সফটওয়্যারের নাম বললাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো মুহূর্তে কোশ্চেন যদি এরকম হয় যে কোন সফটওয়্যার থেকে আমরা ড্রাগসের ইনফরমেশন পাই নিচের সফটওয়্যারগুলোর মধ্যে, তখন তুমি কি বলবে? তিনটে মনে রেখো, মাইক্রোমেডেক্স, মেডলাইন, ককরেন, লিভারি। এই তিনটে সফটওয়্যার আজকের দিনে খুব পপুলার। আমরা যদি ডাউনলোড করে ফোনে দেখি, তাহলে সেখানে আমরা বিভিন্ন ড্রাগসের ইনফরমেশন পেয়ে থাকি। ঠিক আছে। তাহলে এতগুলো যে ড্রাগসের ইনফরমেশন, এদের মধ্যে কোনটা কেমন? হ্যাঁ, বলো বলো বলো, কার কি কোশ্চেন? বলো, কারো কোনো কোশ্চেন? দেখো, এখানে একটা জিনিস বলি, এছাড়া প্রচুর সফটওয়্যার পাবে তুমি, যদি তুমি প্লে স্টোর ওপেন করো, প্লে স্টোরে দেখবে প্রচুর ভরা ভরা সফটওয়্যার রয়েছে, যেখানে ড্রাগসের ইনফরমেশন পাবে। কিন্তু আমাদের অথরাইজেশন সফটওয়্যার যদি বলা হয়, তাহলে এই তিনটে। ঠিক আছে, আরও আছে কয়েকটা রয়েছে, আমার নাম জানা নেই।
আরও কিছু ড্রাগস, কিন্তু সব থেকে পপুলার যেটা ইউজ হয় সেটা হচ্ছে মাইক্রোমেডিক্স, মিডলাইন অ্যান্ড কোকলের লিভারি। ওকে, এইবারে কোশ্চেন কি না, একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এতগুলো জায়গা থেকে যদি আমরা ড্রাগসের ইনফরমেশন পেয়ে থাকি, তাহলে সবসময় প্রায়োরিটি কাকে দেবো? তো প্রায়োরিটি ওয়াইজ বা ইনফরমেশন ওয়াইজ এই তিনটে ভাগে ভাগ করি আমরা। যেমন কি কি, সেটা হচ্ছে প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স আর টার্সিয়ারি সোর্স। প্রাইমারি সোর্স যেখান থেকে সব থেকে বেশি ইনফরমেশন পাই, কোথায় থেকে? প্রাইমারি সোর্স, যেমন ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। সেকেন্ডারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন যেমন ন্যাশনাল ফর্মুলারি, এক্সট্রা ফার্মাকোপিয়া, এরা হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। মানে প্রাইমারি সোর্সে আমাদের যত ইনফরমেশন পাই সব থেকে ম্যাক্সিমাম পপুলার, সব থেকে ইনফরমেটিভ আমরা পেয়ে থাকি। তারপরে আমাদের কিছু ইনফরমেশন কম থাকে, যেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। আর তারপরে টার্সিয়ারিতে আমরা বাকি জিনিসগুলো রাখলাম, যেমন ফিজিশিয়ান ডেস্ক রেফারেন্স, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, টেক্সট বুক, ড্রাগ বুলেটিন, বা তুমি বলে দাও এখানে জার্নাল, তারপরে হচ্ছে আমাদের সফটওয়্যার। তো এইগুলো কি, এগুলো সবই হচ্ছে আমাদের কি টার্সিয়ারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন হয়ে থাকে। ওকে, এগুলো হচ্ছে টার্সিয়ারি সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। বলো বলো বলো। বোঝা গেল? হ্যাঁ কি না, এতদূর পর্যন্ত যা যা পয়েন্ট আজকে ডিসকাশন করলাম, এনি ডাউট? এরপরে ছোট্ট একটা পার্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ড্রাগসের নোমেনক্লেচার, মানে আমরা নামকরণ কিভাবে করি, আর হচ্ছে সোর্স অফ ড্রাগ, মানে কোন কোন। এখন আমরা পড়লাম সোর্স অফ ড্রাগ ইনফরমেশন। এবার আমাদের নেক্সট পয়েন্টে কি আছে, সোর্স অফ ড্রাগ, মানে আমরা কোথা কোথা থেকে ড্রাগস পাই, কোন কোন জায়গা থেকে আমরা ড্রাগস পাই। এই সোর্স অফ ড্রাগ আমাদের লাস্ট দুটো পয়েন্ট বাকি থাকবে, এটা নেক্সট ক্লাসে আমি করাবো, এখন কেমিস্ট্রি ক্লাস আছে। এরপর এই দুটো পার্ট আমরা কমপ্লিট করে চলে যাব কোথায়, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে। মানে বডিতে একটা ড্রাগসকে অ্যাডমিনিস্টার করতে গেলে আমরা কোন কোন রুট ইউজ করতে পারি এবং প্রত্যেকটা রুটের কি কি প্যারামিটার থাকে সেগুলো আমরা পড়ব। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, আমার ফার্মাকোলজি ক্লাসে যদি মানে মানে ক্লাসে আসার আগে পুরনো জিনিসগুলোকে নিয়ে একটু স্টাডি করে আসবে, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের আগে প্রিভিয়াস ক্লাসকে নিয়ে কিন্তু একটু কোশ্চেন ডিসকাশন করে থাকি। ঠিক আছে, যেমন আজকে করলাম, তো এরকমভাবে প্রত্যেকটা ক্লাসে আমি ডিসকাশন করব। তো এইটা কিন্তু করে থাকো। এটা কে রাস্তায় বাইক চালাচ্ছে না কি, ওর ক্লাস করছে, ওর ক্লাস করছে এগুলো? সায়ন চক্রবর্তী। ওকে, বোঝা গেল? এনি ডাউট? ডাউট থাকলে বলো। নামবি, বুঝেছো? শিডিউল এইচ হচ্ছে কিছুই না, দেখো আমরা যখন ল অ্যান্ড এথিক্স পড়বো, ল অ্যান্ড এথিক্সে আমাদের যেখানে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট আছে, তো ওগুলো হচ্ছে আমাদের কিছু শিডিউল থাকে। মানে শিডিউল বলতে কি বলতো, শিডিউল মানে হচ্ছে কিছু আলাদা আলাদা ভাগ থাকে, যে যে কোনো ড্রাগসকে আমরা কিন্তু আলাদা আলাদা তাদের ড্রাগসের ক্যাটাগরি ওয়াইজ, বা তুমি বলতে পারো যে ড্রাগসের মেকানিজম ওয়াইজ, ড্রাগসের ইউজ ওয়াইজ আমরা কিন্তু কিছু শিডিউলে ভাগ করে থাকি। ঠিক আছে, যেমন শিডিউল এ বি সি ডি করে আমাদের আসে। তো শিডিউল এইচ ড্রাগস হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ। যেমন মানে এটা হচ্ছে এটা কিসের হিসাবে হয় তোমাকে আমি বলে দিই, সেটা হচ্ছে যে এটা হয় আমাদের বেসিক্যালি ওই যে অ্যাকর্ডিং টু অ্যাক্ট, মানে আইনের দিক থেকে, লিগ্যালের দিক থেকে যদি আমরা ড্রাগসগুলোকে সাজাই, তো সেই সমস্ত ড্রাগসগুলো কিন্তু আমরা যে কোনোভাবে ওটাকে ইউজ করতে পারি না। প্রত্যেকটা ড্রাগসের ইউজ করতে গেলে তার পিছনে কিছু গাইডলাইন থাকে, কিছু লিগ্যাল নোটিশ মানে ইনফরমেশন থাকে, বা সিম্পল কথা যেটাকে বাংলায় আমরা বলে থাকি আইন থাকে। তো ড্রাগস ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে করতে গেলে তার পিছনেও আইন থাকে। ড্রাগস ইন্ডিয়াতে সেল করতে গেলে, এই যে আজকের দিনে ওষুধের দোকান, হোলসেল, রিটেল, তো কি থাকে, প্রত্যেকটা কিন্তু আইনের উপরে চলে, লিগ্যাল মানে লিগ্যাল ম্যাটারের উপরে চলে।
তো কোন ড্রাগস থাকবে সেখানে, এই নয় যে ওষুধের দোকানদার যে কোনো ড্রাগস রেখে দিতে পারে। তো প্রত্যেকের জন্য কিছু কন্ডিশন থাকে। এগুলো তৈরি হয় কোথা থেকে না, আমাদের যে অ্যাক্টগুলো থাকে, আইন থাকে, সে আলাদা আলাদা আইন আমরা পড়বো, ল অ্যান্ড এথিক্স। আমি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা শেষ করে দেওয়ার পরে ল অ্যান্ড এথিক্স পড়বো, মানে ল অ্যান্ড এথিক্সটা শুরু করব। ঠিক আছে, তো সেইখানে আমরা জানবো যে শিডিউল এইচ কি, শিডিউল এ কি, শিডিউল ডি কি, এগুলো আমরা জানবো। আপাতত শুধু এটুকু জেনে রাখো যে শিডিউল এইচ মানে হচ্ছে যে ড্রাগসগুলোকে আমরা ডাক্তারের পারমিশন ছাড়া বা প্রেসক্রিপশন, ভ্যালিড প্রেসক্রিপশন ছাড়া আমরা নিতে পারি না, সেগুলোকেই আমরা শিডিউল এইচ এর ড্রাগস বলে থাকি। ঠিক আছে, যে ড্রাগসগুলো ডাক্তারের পারমিশন দরকার, যেগুলো খুব এফেক্টিভ ড্রাগস, যেমন এই যে নার্কোটিক, মানে এই যে ঘুমের যে সমস্ত ড্রাগসগুলো, এই ড্রাগসগুলোকে কেন ডাক্তারের পারমিশনে দেওয়া হয়, উইদাউট পারমিশনে কেন দেওয়া হয় না? কারণ এগুলো হচ্ছে আমাদের ব্রেনকে এফেক্ট করে। প্রত্যেকটা এই যে শিডিউল এইচ এর ড্রাগসগুলো হয়, এগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট বডির মেজর অর্গানগুলোকে আমাদের এফেক্ট করে থাকে, মেজর অর্গানের উপরে কাজ করে থাকে। যদি আমরা সেটাকে ভুলবশত কোনোভাবে নিয়ে ফেলি, তাহলে সেই অর্গান আমাদের ক্ষতি হতে পারে, তার ফলে একটা কিন্তু হিউম্যানের হেলথে ইম্প্যাক্ট করতে পারে। তার জন্য এগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তো সেটাকে আমরা শিডিউল এইচ বলে থাকি। বোঝা গেল? আর কোনো কোশ্চেন? ওকে, আমি এই নোটসটা পাঠিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট করে নাও। ঠিক আছে, ওয়েট করো, এই লিঙ্কেই কেমিস্ট্রি ক্লাস হবে, আর চেঞ্জ করার দরকার নেই। ম্যাম জয়েন করছে 2 মিনিটের মধ্যে। ক্লিয়ার? কোথায় এরা, কোথায় গেল সব এদের আওয়াজ? তুষার, ও না, তুষার তো আমাদের এর ব্যাচ। ওকে, সেকেন্ড ইয়ারের ছেলেগুলো কোথায়? কেউ কোনো কথা বলে না।